রাতের প্রায় 12টা বাজে। গ্রামের সব জায়গায় গভীর নীরবতা, এমন নীরবতা যে কেউ চুপ করে শব্দ করলেও 1 মাইল দূরেও তার শব্দ স্পষ্ট শোনা যাবে। আর এই গভীর অন্ধকারে যা দেখা যাচ্ছিল সেটি হচ্ছে হলি ইন্টারন্যাশনাল স্কুল, যা এই গ্রামের সব থেকে উঁচু পাহাড়ে তৈরি এক রাজকীয় স্কুল, যেখানে আসা আলোর চারদিকে কুয়াশা অন্ধকারে এমন মনে হচ্ছিল যেন মনে হচ্ছে কুয়াশা স্কুলকে পাহারা দিচ্ছিল। এই গভীর অন্ধকারে স্কুল থেকে আসা আলোতে কেউ একা এদিকে সেদিকে ঘোরাঘুরি করছিল, মনে হচ্ছিল স্কুলের গেটে পাহারা দিচ্ছে। তার বয়স এই প্রায় 35 থেকে 40-এর মধ্যে মনে হচ্ছিল। সে টেনশন নিয়ে গেটের সামনে ঘুরে ঘুরে বারবার ঘড়ি দেখছিল। মনে হচ্ছে সে কারো আসার অপেক্ষা করছে। সে এতটা বয়স্ক ছিল না যতটা সে নিজেকে সাজিয়েছে। চেক শার্টের উপরে হাতে বোনা সোয়েটার, আর তার উপর মোটা কম্বলের মতো ওভারকোট, আর চেহারার উপর মোটা ফ্রেমের চশমা। এমন মনে হচ্ছিল যেন কোনো প্রফেসর বা প্রিন্সিপাল। কিন্তু সে অর্ধেক রাতে মেন গেটে এভাবে পাহারা দিচ্ছে কেন? আর শুধু পাহারা নয়, বরং সে ঘড়ি দেখতে দেখতে বিড়বিড় করছিল। না জানি নিজেকে কিভাবে আমি আগেই বলেছিলাম এখানে আসতে দেরি না করার জন্য। যদি তাদের কিছু হয়ে যায় এদের দায়ভার কে নিবে? মনে মনে লোকটি এগুলো বলছিল, তখনই কোথা থেকে গাড়ির একটা জোরে শব্দ আসে, যেন কোনো গাড়ি একদম জোরে মোড় নিচ্ছিল। এরই মধ্যে দেখতে দেখতে একটি গাড়ি সেই লোকটির সামনে চলে আসে, আর তার পেছনে আরো একটি গাড়ি এসে থামে, যা থেকে কিছু ছেলে আর মেয়ে নেমে সেই গেটের সামনে দাঁড়িয়ে থাকা লোকটির কাছে যায়। সেই লোকদের বয়স তেমনই ছিল যেমন গেটের সামনে দাঁড়ানো লোকের ছিল, কিন্তু কেউই সেই গেটের সামনে দাঁড়ানো লোকের মতো না। সবাই খুব ধনী ঘরের মনে হচ্ছিল। আর তারা কিছু বলার আগে গেটে দাঁড়ানো সেই লোকটি বলে, আমি আগেই আপনাদের বলেছি এখানে আসতে দেরি করবেন না। আপনারা হয়তো জানেন না, কিন্তু এই জায়গা আগের মতো নেই। অনেক কিছু ঘটে এখানে। রাতে এদিক সেদিক ঘোরাফেরা ঠিক নয়। এটাকে? আরে এটা তো আমার ওয়াচম্যানের ছেলে মনে হচ্ছে। 20 বছর হয়ে গিয়েছে, কিন্তু আপনি ভালো হলেন না রণধীর। আরে আমি তো তখনই ভালো হইনি যখন আমার বাবা মন্ত্রী ছিল। এখন তো আমি নিজেই মন্ত্রী, এখন আর কি ভালো হব রে? তোর বাবার মতো তুইও এখানের ওয়াচম্যান। টেনশন করিস না, এখান থেকে যাওয়ার আগে তোর স্যালারি দ্বিগুণ করে দেব। রানদীপের কথা শুনে গেটে দাঁড়িয়ে থাকা সেই লোকটি রেগে উঠে, আর কিছু বলতেই যাবে সামির মাঝে বলে উঠে, রণধীর, আপনার তার স্যালারি বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এখানে সবাইকে তিনিই স্যালারি দেন। তখন ওয়াচম্যানের ছেলে ছিল, কিন্তু এখন স্কুলের প্রিন্সিপাল উনি। সো প্লিজ গিভ হিম সাম রেসপেক্ট। ওহো, আই এম সরি। দেখো, আমার মন্ত্রী হওয়ার পর গরিবরা হয়ে গিয়ে যাচ্ছে। সেখানে উপস্থিত সবাই রানদীপের কথায় হেসে দেয়, কিন্তু সামির আর রানদীপের বউয়ের রানদীপের এই দুষ্টুমি অনেক অদ্ভুত মনে হয়। স্কুলের প্রিন্সিপাল বিপুলও তার কথা শুনে রেগে ওঠে, কিন্তু সে কিছু বলার আগে হাওয়া থেকে এক বিকট শব্দ ভেসে আসে, আর বাদুড়ের এক দল তার কাছ দিয়ে এমনভাবে পার হয় যে তাদের শ্বাস আটকে যায়। আশেপাশের মহল হঠাৎ করে পাল্টাতে থাকে, আশেপাশের সকল গাছপালা বাতাসে নড়তে থাকে। এসব দেখে প্রিন্সিপাল বিপুলের গলা শুকাতে লাগে, আর সে জোরে বলে, আপনারা বাড়িতে বসুন আর ভিতরে চলুন। একদম আমার পিছন পিছন, কেউ কোনো কথা বলবেন না। আরে ওয়াচম্যান, সরি প্রিন্সিপাল। আমার এখন ওই স্কুলে সকল কোনা কোনা তোর থেকে ভালো চেনা আছে, তো তোর পিছনে পিছনে কেন আসবো বে? ঝগড়া করব না আমি। গাড়িতে বসুন আর আমার পিছন পিছন আসুন। এই বলে বিপুল তার স্কুটারে বসে স্টার্ট দেয়, আর সামির রানদীপকে বুঝিয়ে গাড়িতে তোলে, আর সবাই বিপুলের পিছন পিছন স্কুলের মধ্যে প্রবেশ করে। স্কুল অনেক বড় জায়গা নিয়ে করা। গাড়িগুলো যত ভেতরে যাচ্ছিল, এক এক করে পেছন থেকে সব লাইট বন্ধ হয়ে যায়, কিন্তু কেউ
এই বিষয়ে খেয়াল করে না, শুধু প্রিন্সিপাল পেছন ঘুরে এসব ঘটনা দেখছিল। আর এই শীতেও সে ঘামতে থাকে, কিন্তু সে কাউকেই কিছু বলে না, আর নিজেই ভেতরে গিয়ে সবাইকে ভেতরে প্রবেশ করে। হলে প্রবেশ করে সে সবাইকে বসতে দেয় আর নিজে সবার সামনে দাঁড়িয়ে বলে, দেখুন, আমি আপনাদের কথায় এই রিইউনিয়নের আয়োজন করেছি, কাল থেকে শুরু। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনাদের মধ্যে কেউ আমার অনুমতি ছাড়া কোথাও যাবেন না। আপনারা 20 বছর পর এখানে এসেছেন, আর আমরা চাই ভালো স্মৃতি নিয়ে যেতে, কারণ আপনার যাওয়ার পর এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, যা জেনে আপনাদের কোনো লাভ নেই। এজন্য আপনাদের সাবধানে থাকাটাই ভালো। আমাদের কাল দেখা হবে, ততক্ষণ আপনারা বিশ্রাম নিন। বাকিটুকু আপনাদের শ্যাম বলে দিবে আপনাদের থাকার জায়গা কোথায়। এই শালা প্রিন্সিপাল হয়ে গিয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আমার উপর হুকুম চালাবে, আর আমার যেখানে খুশি আমি সেখানে যাব। দেখি আমাকে কে আটকায়। আনুষ্কা। রানধীর এই বলে যেই আনুষ্কার দিকে তাকায় সে সেখানে ছিল না। এরপর এদিক সেদিক তাকায় তো দেখে আনুষ্কার সামিরের সাথে কথা বলছে, কিন্তু আনুষ্কার সামিরের সাথে এভাবে হেসে কথা বলার রানধীরের মোটেও পছন্দ করে না। কিন্তু তাও সে তার রাগ কন্ট্রোল করে বলে, বছরের পুরনো বন্ধুত্ব মনে করা হচ্ছে, আর আমাকেই ভুলে গেলে তোমরা। হ্যাঁ, এমনটা না। আর আনুষ্কা তোকে কিভাবে বলবে? এখন তো ও তোর বউ। ভাগ্যিস তোর মনে আছে ও আমার বউ। আরে আমি তো মজা করছি। তো গাইজ, ক্যারি অন। আর আনুষ্কা, তোমার শেষ হলে ডাক দিও, আমরা রুমে যাব। আরে হয়ে গিয়েছে, আমরা শুধু নর্মাল কথা বলছিলাম। তোমরা যাও, আরাম করো। যাও আনুষ্কা, ক্যারি অন, কাল দেখা হবে। এক এক করে সেখান থেকে আরাম করতে সবাই সামির দেখানো রুমে চলে যায়। কেউ বাকি থাকে তো সে হচ্ছে সামির, যে তার স্কুলের দিনের কথা মনে করছিল। সেই সব জায়গা দেখতে থাকে যেখানে সে তার সুন্দর দিন কাটিয়েছে। সে তার অ্যাসেম্বলি হলের স্টেজকে দেখতে থাকে, যেখানে দাঁড়িয়ে সে একসময় স্পিচ দিত। তখন তার মাথায় সেই পুরনো দিনের ছবি ভাসতে থাকে, যখন সে আর আনুষ্কা একসাথে ছিল, মানে ভালোবাসার সম্পর্কে। তখনই তার সামনে আরো একটি ফেস আসে, আর সে বলে, সামির। তখনই হঠাৎ সামির তাকে ডাক দেয়, আর সামির কল্পনা থেকে বেরিয়ে আসে আর বলে, স্যাম, আমাকে বিপুলের রুমে নিয়ে যাও, অর্থাৎ প্রিন্সিপালের রুমে নিয়ে চলো। কে? বিপুল, আমি সামির। কি হয়েছে মিস্টার সামির? কোনো সমস্যা? আপনি এত রাতে এখানে? আপনার রুমে যাননি? স্যাম, আপনি যান, আমি বিপুলের সাথে দেখা করে আসব। স্যাম, এখানেই দাঁড়াও দরজার বাইরে। স্যার কথা বলে বের হলে তাকে রুমে রেখে আসবে, আর খেয়াল রাখবে রাতে কেউ যেন বাইরে না বের হয়। শ্যাম বাইরে দাঁড়িয়ে থাকে আর দুজন রুমের মধ্যে চলে যায়। সামির বিপুলের রুমের চারদিক দেখতে থাকে। তখন তার পুরনো দিনের কথা মনে পড়ে, কারণ সে সেখানে তার স্কুলের সময়ের অনেক ছবি টাঙানো ছিল, যার কিছু ছবির মধ্যে সামিরও ছিল। এরপর সে বিপুলের সাথে কথা বলতে থাকে। বিপুল বন্ধু, তুই আমার সাথে রাগ কেন? তুই আর নামান তো খুব ভালো বন্ধু ছিলাম। আর এই নামান কোথায়? ও আসেনি? অনেক যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। স্কুলের শেষ দিনের পর তার সাথে আর কোনো কথা হয়নি। না তার ব্যাপারে কেউ কিছু বলতে পারে, না কেউ কিছু জানে। তোমার সাথে কখনো কথা হয়েছে? না রে বন্ধু, সেই শেষ দিনের ঝগড়ার পর আর সাহস হয়নি ওর সাথে কথা বলার, কারণ আমার মনে হয়েছে আমারই হয়তো ভুল হয়েছিল। আমার তার সাথে এভাবে ব্যবহার করা ঠিক হয়নি। সে আমার সব থেকে ভালো বন্ধু ছিল, আর তার জন্যই আমি এখানে এসেছি, যেন তার সাথে দেখা করে আমি আমার পুরনো ভুল সংশোধন করতে পারি। কিন্তু এখানে আসার পর আমি তাকে কোথাও দেখতে পেলাম না। কিভাবে দেখবে সামির? কারণ নামান তো। প্রিন্সিপাল বিপুল কিছু বলার আগে করিডোর থেকে একটি জোরে শব্দ হয়, আর সবাই সেদিকে দৌড় শুরু করে। শ্যাম বলে শব্দ সেই দিক থেকে এসেছে যেখানে স্কুলের পুরনো লাইব্রেরি রয়েছে। রাস্তায় প্রিন্সিপাল আর সামিরের সাথে রানদীপেরও দেখা হয়, যার হাতে স্টিলের একটি ফ্লাস্ক ছিল, আর সে সেটি দিয়ে মদের এক ঘুঁট নিয়ে বলে, প্রিন্সিপাল, এই রাতে কে চিৎকার দিচ্ছে?
আমরা সেটিই দেখতে এসেছি। আপনি আপনার রুমে যান। এই ওয়াচম্যান, তুই আমাকে অর্ডার দিতে পারিস না। আমিও দেখবো আসলে তোর স্কুলে কি হচ্ছে। বিপুল, ওকে রাখো, আমরা চলো গিয়ে দেখি কার শব্দ ছিল। এই সময় সামিরের কথাই বুদ্ধিমানের ছিল, তাই সবাই শব্দের দিকেই যায় আর লাইব্রেরির ভেতরে প্রবেশ করে, যেখানে লাইট এমনভাবে অন অফ হচ্ছিল মনে হচ্ছিল এখনই ব্লাস্ট হয়ে যাবে। এই নিভু নিভু আলোতে কিছুই দেখা যাচ্ছিল না। এরই মধ্যে রানদীপের মনে হয় জানালার বাইরে কে যেন আছে। সে জিজ্ঞেস করে, কিন্তু কেউ উত্তর দেয় না। তখনই তাদের নজর একটি আলমারির দিকে যায়, যেটি আলমারির একটি কোণাতে বন্ধ অবস্থায় ছিল, কিন্তু নোট ছিল, আর তার মধ্য দিয়ে এমন শব্দ আসছিল মনে হচ্ছে কেউ আটকা পড়ে আছে, আর দরজা অনেক জোরে ধাক্কাচ্ছিল যে আমাকে বের করো। সামির আগে বাড়তেই নেয়, তখনই প্রিন্সিপাল তার হাত ধরে ফেলে। সামির ঘুরে তাকালে তার চেহারা চিন্তার ছাপ দেখা যাচ্ছিল, আর ভয় যা তার মাথা দিয়ে ঘামের রূপে বের হচ্ছিল। এই দুজনকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে রানধীর বলে, তোমরা শালা এত বছর পরেও ওই আগের মতোই ভয় পাচ্ছ, যেমন স্কুলে ভয় পেতে। আমি যাচ্ছি আগে। এই বলে রানধীর মদের এক ঢোক নিয়ে সে আলমারির কাছে গিয়ে সেটি খোলার জন্য হাত বাড়ায়। তখনই ভিতর থেকে দরজা ধাক্কার শব্দ বন্ধ হয়ে যায়, আর কারো কান্নার শব্দ আসতে থাকে। কে আছো ভেতরে? আরে কথা বলছো না কেন? রানধীরের এটা জিজ্ঞেস করতেই সকল শব্দ বন্ধ হয়ে যায়। এরপর যেই রানধীর দরজা খোলার জন্য হাত আগে বাড়ায়, তখনই ভেতর থেকে জোরে ধাক্কা দেওয়ার শব্দ আসতে থাকে, আর রানধীর ভয়ে মাটিতে পড়ে যায়। পুরো লাইব্রেরির লাইট অন অফ হতে থাকে, আর হঠাৎ করে আলমারির দরজা ভেঙে যায়। ভেতর থেকে একটি লাশ বের হয়ে সোজা রানধীরের উপর এসে পড়ে। রানধীরের চিৎকার বেরিয়ে আসে, আর সেই চিৎকারের সাথে সবই ঠিক হয়ে যায়। বিপুল ও রাবিনা যে নামানকে আলমারিতে বন্ধ করেছিল। হ্যাঁ, তাহলে ওকে কে মেরেছে? নামান। কিন্তু নামান তো এখানেই। ওর আত্মা। কি সব ফালতু কথা বলছো বিপুল? নামান কি মরে গিয়েছে নাকি যে ওর আত্মা এখানে আসবে? আর এমনিতেও আত্মা বলতে কিছু হয় না। সামির, কি হলো সামির? তুমি ঠিক আছো তো? নামান কি হয়েছিল নামানের বিপুল? যাই হয়েছে সব স্কুলের শেষ দিন হয়েছে। পরে তার লাশ পাহাড়ের নিচে পাওয়া যায়। রানধীরের হাত ছিল এর মাঝে, এখনো প্রতিশোধ নিচ্ছে। এর মানে এখন রানধীরের জীবন সংশয়ে আছে। আমাদের তাকে বাঁচাতেই হবে। এই বলে সামির বাইরের দিকে দৌড়াতে থাকে, আর দেখে রানধীর উপরের ছাদের রেলিংয়ে, আর না জানি কার সাথে বিড়বিড় করে বলছিল, তুই জীবিত কি করে হতে পারিস? তুই তো মরে গিয়েছিস। সামির আর বিপুল দুজনেই বুঝে যায় নিশ্চয়ই রানধীর নামানের আত্মাকে দেখতে পাচ্ছে। যার পর সামির বিপুলকে সব ঘটনা খুলে বলে যে 20 বছর পর যখন নামান সামিরকে বলেছিল যে আনুশকা তাকে চিট করেছে, সেটি সত্যি ছিল, কিন্তু সামির সেটি বিশ্বাস করেনি, আর দুজনের ঝগড়া হয়ে যায়। তারপর রানধীর আর রবির সাথে আরো লোক মিলে নামানকে লাইব্রেরিতে ডেকে অনেক মারে, কারণ সে সামিরকে সব সত্যি বলে দিয়েছিল। এরপর নামান সামিরের পেছন পেছন পাহাড়ে যায়, কিন্তু ততক্ষণে সামির আনুশকার সাথে ব্রেকআপ করে ফেলেছিল, কারণ তার কারণে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। আর এই বিষয়ে আনুশকার রাগ হয়, তাই নামানকে যখন একা পায় তখন আনুশকা নামানকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়, আর নামান বন্ধুতে নিজের জীবন হারিয়ে ফেলে। এখানে বিপুলের কথা শেষ হয়, আর সেখানে রানধীরের পা পিছলে যায়, আর সে মাটিতে পড়ে মারা যায়। সামির সোজা দৌড়ে আনুশকার ঘরে যায়, কারণ সে জানতো এখন নামান তার পরবর্তী শিকার আনুশকাকেই বানাবে। আর এটাই হয়, কারণ আনুশকা তার রুমে ছিল না। সামিরের নজর বাইরে যায়, আর আনুশকাকে তার নাইট গাউন পরে পাহাড়ের দিকে যেতে দেখে। সেও তার পেছনে দৌড়াতে থাকে, কিন্তু ততক্ষণে আনুশকা পাহাড়ের কোণাতে পৌঁছে গিয়েছিল। আনুশকা, আগে যেও না। তুই কি মনে করেছিস সামির তুই ওকে বাঁচাতে পারবি? ও তখনও তোর জন্য ঠিক ছিল না, আর আজকেও না।
এই কথাগুলো আনুশকার মুখ থেকে বের হলো অন্য কেউ বলছিল। এর মানে নামান, যে আনুশকার শরীর বশ করে রেখেছিল। আর সামির কিছু করার আগে আনুশকা পা পেছনের দিকে যেতে লাগে, আর সে সেখান থেকে পড়েই যেতে নেয়। তখন সামির তার হাত ধরে ফেলে। আনুশকা পড়ে যাওয়া না যাওয়া এখন সামিরের হাতে ছিল। আনুশকা চিৎকার করছিল যেন সামির তাকে বাঁচিয়ে নেয়। নামানের আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে শয়তানের হাসি হাসছিল আর বলে, একে বাঁচাতে চাস সামির? যে তোকে ধোঁকা দিয়েছে তাকে বাঁচাতে চাস? যে আমাকে এখান থেকে ধাক্কা দিয়েছে? আর যখন আমি কোনোভাবে বাঁচতে নিয়েছিলাম তখন সে আমার উপর বড় এক পাথর ফেলে চিরতরে শেষ করে দেয়। আমার কথা একবারের জন্য বাদ দিলেও ও তো আমার মাকেও মেরে ফেলেছে যেন সে আমার জন্য প্রতিবাদ না করে। তুই বাঁচাতে চাইলেও আমি ওকে ছাড়বো না। এই শুনতে সামির আনুশকার হাত ছেড়ে দেয়। তার চোখে পানি ছিল, কিন্তু সে তার বন্ধুর কথা শুনে আর মেনে নেয় আর ভাবতে থাকে, যদি তার কথা সে 20 বছর আগে মানত তাহলে আজকে এসব হতো না।